হ্যালো স্টুডেন্টস, বায়নে নির্মলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ডব্লিউবি, এসএসসি, এসএলএসটি, পিজি লেভেল বায়োলজিক্যাল সায়েন্সের জুলজি পোর্শনের যে ইনভার্টিব্রেট অংশ আছে সেখানে স্পেশাল ফিচার্সের বিভিন্ন টপিকস আমি আমার নোটস থেকে আলোচনা করছিলাম। অলরেডি আমি কমপ্লিট করেছি পলিমরফিজম ইন সাইফোনোফোরা এবং তার সঙ্গে সঙ্গে রিপ্রোডাকশানে প্রোটোজোয়া, এবং আজকে আমরা আলোচনা করব রেসপিরেশন ইন আর্থ্রোপোডা। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, রেসপিরেশন ইন আর্থ্রোপোডা। এমন কিছু কিছু টার্ম আছে যেগুলো প্রচুর ইম্পর্টেন্ট, বিভিন্ন রকম পরীক্ষাতে প্রধানত কোয়েশ্চেন্স দেওয়া হয়। দেখো, প্রথমেই তোমাদেরকে বলবো যে রেসপিরেটরি অর্গ্যান। হোয়াট ইজ দিস রেসপিরেটরি অর্গ্যান? প্রধানত রেসপিরেটরি অর্গ্যান আমাদেরকে অক্সিজেন নিতে হেল্প করে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের দেহতে যে কেমিক্যাল রিয়াকশান চলছে, মেটাবলিক রিয়াকশান, তার ফলে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তো সেই কার্বন ডাইঅক্সাইডকে আমাদের দেহের বাইরে বের হতে সাহায্য করছে এই রেসপিরেটরি অর্গ্যান। যেমন মানুষের যে রেসপিরেটরি অর্গ্যান বা শ্বসন তন্ত্র আছে সেটি হলো লাংস, আমরা প্রত্যেকেই জানি। এখন বিভিন্ন অ্যানিম্যালসে কিন্তু রেসপিরেটরি অর্গ্যানস ডিফারেন্ট রকমের হয়, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি লিখেছি। দেখো, স্কিন প্রধানত রেসপিরেটরি অর্গ্যান ফ্রগে এবং তার সঙ্গে সঙ্গে আর্থওয়ার্ম। ফ্রগের ক্ষেত্রে কিন্তু লাংসও থাকে। প্রধানত স্কিনের সাহায্যে কিন্তু ফ্রগও রেসপিরেশন করে, যেটাকে বলা হয় কিউটানিয়াস রেসপিরেশন, এবং তার সঙ্গে সঙ্গে আর্থওয়ার্ম ও কিন্তু স্কিনের সাহায্যে রেসপিরেশন করে। এবং দেখো, এখানে আছে বুক লাংস। তো বুক লাংসের রেসপিরেটরি অর্গ্যান কার? স্করপিয়নের। এগুলো অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই, পরীক্ষাতে যখন প্রশ্ন পড়ে তখন আমরা কনফিউজড হয়ে যাই বুক লাংস, বুক গিলস কাদের থাকে। সুতরাং বুক লাংস আমরা দেখলাম স্করপিয়নের মধ্যে থাকে, অর্থাৎ আমরা যে কাঁকড়া বিছা যেগুলোকে দেখি, তো তাদের যে রেসপিরেটরি অর্গান সেটা কিন্তু বুক লাংস। এবং ট্রাকিয়া অ্যান্ড স্পাইরাকল, ট্রাকিয়া অ্যান্ড স্পাইরাকল এটার রেসপিরেটরি অর্গান হচ্ছে ইনসেক্টের, মানে ককরোচের। আর প্যারাপোডিয়া যার রেসপিরেটরি অর্গান সেটা হচ্ছে অ্যানেলিডস। এখন এখানে আর একটা টার্ম দেখো, হিমোসায়ানিন। আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যে রেসপিরেটরি পিগমেন্ট আছে সেটা হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের মধ্যে দুটো আলফা চেন থাকে, দুটো বিটা চেন থাকে, আয়রন কন্টেইনিং গ্রুপ থাকে, হিম গ্রুপ থাকে। কিন্তু হিমোসায়ানিনের যে মেটাল আয়ন থাকে সেটা হচ্ছে কপার, Cu2+, এবং অক্সিজেনেটেড যদি ফর্ম হয় তার কালার হয় ব্লু। ঠিক আছে, অক্সিজেনেটেড ফর্মের কালার কি হবে? ব্লু। আর ডিঅক্সিজেনেটেড যদি ফর্ম হয় তাহলে সেটা কালারলেস হয়। তার মানে হিমোসায়ানিনও কিন্তু একরকমের রেসপিরেটরি পিগমেন্ট হুইচ ক্যারি অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, অ্যান্ড হুয়েন ইট ক্যারি অক্সিজেন, দ্যাট ইজ যখন অক্সিজেনেটেড ফর্ম হয় তখন ইট টার্নস ইন্টু ব্লু কালার। আর যখন ডিঅক্সিজেনেটেড যখন ফর্ম হয় তখন এটা কিন্তু কালারলেস হয়ে যায়, মানে অক্সিজেন যখন থাকে না তখন সেটা কালারলেস হয়ে যায়। আমরা জানি যে বিভিন্ন অ্যানিমালসের ব্লাডকে তোমরা ব্লু দেখো, ঠিক আছে। যেমন চিংড়ি মাছের ব্লাডকে অনেক সময় আমরা ব্লু দেখি, কারণ তার যে হিমোসায়ানিন আছে, এই হিমোসায়ানিন অক্সিজেনেটেড ফর্মে আছে, সেই জন্যই সেই কালারটা ব্লু হচ্ছে। আর ডিঅক্সিজেনেটেড ফর্ম কিন্তু সবসময় কালারলেস হয়। এবং এই যে হিমোসায়ানিন আছে ফাউন্ড ইন প্লাজমা অফ দ্য মোলাস্কা, মোলাস্কাতে যেমন পাওয়া যায় তার সঙ্গে সঙ্গে আর্থ্রোপোডাতে পাওয়া যায়, যেমন ক্রাস্টাসিয়াতে আমরা দেখতে পাই। এদের তো কোনো আরবিসি থাকে না, তাহলে প্লাজমার মধ্যেই প্রধানত এই হিমোসায়ানিন ভাসমান অবস্থায় থাকে, বাট নট ইন ইনসেক্ট। আর্থ্রোপোডা মানে ক্রাস্টাসিয়াতে আমরা দেখতে পাই, কিন্তু ইনসেক্টের মধ্যে কিন্তু আমরা হিমোসায়ানিন দেখতে পাই না। এখন আর্থ্রোপোডা কিন্তু এমন একটা গ্রুপ, একটা ডাইভার্স গ্রুপ অফ অ্যানিমেলস, তার মানে বিভিন্ন জায়গাতে এর বিভিন্ন হ্যাবিটেটে কিন্তু আমরা এই আর্থ্রোপোডাকে দেখতে পাই। যেমন টেরিস্ট্রিয়াল হ্যাবিটেটে দেখতে পাই, কিছু হ্যাবিটেট আছে যেটা সেমি অ্যাকুয়াটিক। টেরিস্ট্রিয়াল মানে কি? স্থলভূমিতে আমরা দেখতে পাই। কিছু আছে সেমি অ্যাকুয়াটিক, মানে জলেতে কিছুটা অংশ থাকে এবং এয়ারে কিছু অংশ থাকে, সুতরাং এটাকে আমরা বলবো সেমি অ্যাকুয়াটিক। আর অ্যাকুয়াটিক মানে কি? টোটালি কিছু আর্থ্রোপোডা থাকে জলেতে। তো টেরিস্ট্রিয়াল যেটা সেটা হচ্ছে ট্রাকিয়া, মানে ককরোচ। মেনলি তোমাদেরকে এই অংশটা ফোকাস করতে হবে, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট কিছু টার্ম তোমাদেরকে জানতে হবে। এবং কিউটিক্যাল, কিছু ইনসেক্ট প্রধানত কিউটিক্যালের সাহায্যে রেসপিরেশন করে। আর সেমি অ্যাকুয়াটিক যেটা আছে সেটা হচ্ছে প্ল্যাস্ট্রন অ্যান্ড সাইফন। দেখো, মস্কুইটো লার্ভাতে আমরা এই ধরনের রেসপিরেটরি অর্গ্যান দেখতে পাই, অর্থাৎ কিছু অংশ এদেরকে প্রধানত জলেতে থাকে এদের লার্ভার, আর কিছু অংশ প্রধানত এয়ারে থাকে। সুতরাং সেই জন্য এটাকে আমরা বলছি সেমি অ্যাকুয়াটিক মোড অফ রেসপিরেশন। এবং অ্যাকুয়াটিক দেখো সম্পূর্ণরূপে জলে থাকে, যেমন বুক গিলস। আগে আমরা কি দেখেছিলাম? বুক লাংস। ঠিক আছে, তাহলে আর্থ্রোপোডা, যে সমস্ত আর্থ্রোপোডা সম্পূর্ণরূপে জলে থাকে তারা রেসপিরেশন করে কিসের সাহায্যে? বুক গিলসের সাহায্যে। এর সাথে সাথে আছে ব্রাকিওস্টেগাইটস, এর সাথে সাথে কি আছে? ব্রাকিওস্টেগাইটস। তো প্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে ট্রাকিয়াল রেসপিরেশন। ট্রাকিয়াল রেসপিরেশন কোন ক্ষেত্রে দেখা যায়? দেখো, ট্রাকিয়াল রেসপিরেশন দেখা যাচ্ছে ককরোচের মধ্যে। ঠিক আছে, আচ্ছা, এই যে ট্রাকিয়াল রেসপিরেশন প্রধানত কিছু
অর্গ্যান নিয়ে প্রধানত এটা গঠিত হয়। দেখো, দিস ইজ কনজিস্টিং অফ স্পাইরাকেল। আমরা প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে পড়বো। স্পাইরাকেল দিয়ে তৈরি হয়, তার সঙ্গে সঙ্গে ট্রাকিয়া এবং তার সাথে সাথে ট্রাকিওলস দিয়ে তৈরি হয়। তাহলে স্পাইরাকেল, ট্রাকিয়া এবং ট্রাকিওলস। দেখো, প্রথমে একটা ছবি তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই যে ট্রাকিয়াল রেসপিরেশনের প্রথমে একটা ছবি দেখে নাও, তাহলে অংশটা খুব ভালোভাবে বুঝতে পারবে। ধরো এই যে অংশটা আছে এটা একদম টোটালি কিন্তু বডি ওয়াল, ঠিক আছে? এটা হচ্ছে বডি ওয়াল, আর এটা হচ্ছে আউটসাইড অফ দ্য ইনসেক্ট, মানে ইনসেক্টের দেহের বাইরের এনভায়রনমেন্ট। তাহলে এদের বডি ওয়ালে একটা ছোট ছিদ্র থাকে, সিম্পলি এই ছিদ্রটাকেই আমরা বলবো স্পাইরাকেল। এবং এই স্পাইরাকেল দিয়ে অক্সিজেন যেমন ঢোকে, তার সঙ্গে সঙ্গে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায়, ঠিক আছে? তাহলে ট্রাকিয়াল রেসপিরেশনের যে ছিদ্র যেটা বডি ওয়ালে থাকে, সো দিস ইজ কল্ড এ স্পাইরাকেল। এরপরে এই স্পাইরাকেলের সঙ্গে একদম কানেক্টেড থাকে একটা টিউব লাইক স্ট্রাকচার, এবং এই টিউবটাকেই বলা হয় ট্রাকিয়া। ট্রাকিয়া আবার ব্রাঞ্চিং হয়ে গেছে, এবং এখানে দেখতে পাচ্ছ কিছু দাগ আছে, ঠিক আছে? এই দাগগুলো কি আমরা পরে দেখছি, তাহলে ট্রাকিয়াতে আমরা দাগ দেখতে পাবো। আর ট্রাকিয়ার একদম শেষের যে ব্রাঞ্চিং আছে সেটা হচ্ছে ট্রাকিওলস। এখানে কিন্তু কোনো দাগ নেই, ভালো করে দেখো, এখানে কিন্তু কোনো দাগ নেই। তো এই অংশটা কিন্তু খুব ভালো করে ফোকাস করতে হবে, রাইট? আচ্ছা, চলো এবার আমরা দেখি প্রত্যেকটা অংশ, এবার আমরা দেখে নিই। দেখো, প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে স্পাইরাকেল। স্পাইরাকেল হচ্ছে লার্জেস্ট অর মেন ট্রাকিয়াল টিউব ওপেন টু দ্য এক্সটেরিয়ার। তার মানে কি, এই যে ট্রাকিয়াল যে টিউব আছে সেটা বিভিন্ন ব্রাঞ্চিং আছে, কিন্তু সব থেকে বড় যে ব্রাঞ্চিংটা আছে, মানে মেন যে ট্রাকিয়াল টিউব আছে, সেটা যে ছিদ্রের মধ্য দিয়ে তাদের দেহের বাইরে উন্মুক্ত হয়, তো সেটাই হলো স্পাইরাকেল। এবং স্পাইরাকেল প্রধানত 10 পেয়ার্স অফ অ্যাপারচার, কতগুলো ছিদ্র থাকে, 10 জোড়া ছিদ্র থাকে, গার্ডেড বাই ব্রিসেলস, মানে ছোট 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 এরকম ব্রিসেলস মানে কি, লোম, মানে আমাদের যে চুল, হেয়ারের মতো স্ট্রাকচার দিয়ে প্রধানত কভার থাকে, টু কিপ আউট ডার্টে, মানে যাতে ধোঁয়া, ধুলো ইত্যাদি এদের ভিতরে না ঢুকতে পারে, বডির ভেতরে না ঢুকতে পারে, সেই জন্য এখানে কিন্তু ছোট ছোট ব্রিসেলস থাকে। তো এটাকেই আমরা বলছি ফিল্টারিং অ্যাপারেটাস। এবং দেখো, লার্জেস্ট ফার্স্ট পেয়ার অন দ্য মেসোথোরাক্স। আমরা জানি যে কোনো একটা ইনসেক্টের যে বডি, আমরা জানি ইনসেক্টের বডিকে প্রথমত আমরা 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটা হেড আছে এবং একটা থোরাক্স আছে। দেখো, এই যে অংশটা আছে এটা প্রোথোরাক্স, তারপরে মেসোথোরাক্স, এবং তারপরে হচ্ছে মেটাথোরাক্স, আর বাকি যে সেগমেন্ট আছে সেগুলো হলো অ্যাবডোমিনাল সেগমেন্ট, রাইট? তো এটাই প্রধানত এদের বডি সেগমেন্ট, আর্থ্রোপোডার। তাহলে লার্জেস্ট ফার্স্ট পেয়ার অন দ্য মেসোথোরাক্স, মানে প্রথম পেয়ার কোথায় থাকে, এই প্রোথোরাক্সে কিন্তু থাকে না, ভালো করে মাথায় রাখবে। প্রথম যে পেয়ার যেটা আছে স্পাইরাকেল, সেটা হচ্ছে মেসোথোরাক্সে থাকে, এবং সেকেন্ড পেয়ার যেটা আছে সেটা মেটাথোরাক্সে থাকে, এবং রেস্ট যে 8 পেয়ার্স আছে অন দ্য ফার্স্ট অ্যাবডোমিনাল, 8 অ্যাবডোমিনাল সেগমেন্ট। সুতরাং স্পাইরাকেলের আমরা পজিশন দেখে নিলাম। আর একবার বলছি, প্রথম পেয়ার যেটা আছে সেটা মেসোথোরাক্সে, মানে প্রোথোরাক্সে কিন্তু কোনো রকম স্পাইরাকেল থাকে না। সেকেন্ড পেয়ার যেটা আছে সেটা মেটাথোরাক্সে, এবং বাকি যে 8 পেয়ার্স অফ স্পাইরাকেল আছে সেটা অ্যাবডোমিনাল সেগমেন্টের মধ্যে প্রধানত থাকে। প্রত্যেকটা স্পাইরাকেল, ইচ স্পাইরাকেল লিডস ইনটু শর্ট ট্রাকিয়াল চেম্বার নোন অ্যাজ অ্যাট্রিয়াম। সুতরাং ট্রাকিয়া আসার আগে কিন্তু ট্রাকিয়াল চেম্বার থাকে, নোন অ্যাজ অ্যাট্রিয়াম, এবং কানেক্ট উইথ মেন ট্রাকিয়াল ট্রাঙ্ক, যেটা বলছিলাম মেন ট্রাকিয়াল ট্রাঙ্ক। সুতরাং দেখো, এটা যদি বডি ওয়াল হয়, সুতরাং বডি ওয়ালের এই যে ছিদ্রটা আছে এটাই হচ্ছে স্পাইরাকেল, এবং স্পাইরাকেলের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, ফিল্টারিং অ্যাপারেটাস দেখতে পাচ্ছি, ব্রিসেলস লাইক স্ট্রাকচার, এবং স্পাইরাকেল দিয়ে কি হচ্ছে, এয়ার ঢুকে যাচ্ছে, এবং ঢোকার পরে তারপরে এটা এই যে অংশটা আছে, এই যে ক্যাভিটি যেটা দেখতে পাচ্ছ, সো দিস ইজ কল্ড অ্যাজ দ্য অ্যাট্রিয়াম। এবং অ্যাট্রিয়াম আবার কানেক্টেড থাকে কার সঙ্গে, মেন ট্রাকিয়াল চেম্বারের সঙ্গে কানেক্টেড থাকে। আবার এই ট্রাকিয়াল প্রধানত টিউব আবার বিভিন্ন ব্রাঞ্চিং হয়েছে, তো ব্রাঞ্চিংগুলো যুক্ত হয়ে যেটা মেন যে টিউব যেটা তৈরি করছে, সো মেন টিউবের সঙ্গেই এই স্পাইরাকেল লেগে থাকে, ঠিক আছে? এরপরে আমরা যেটা দেখবো তো সেটা হচ্ছে ট্রাকিয়া। দেখো, নেটওয়ার্ক অফ দ্য এয়ার টিউব। তাহলে ট্রাকিয়া প্রকৃতপক্ষে কি, এয়ার টিউবের একটা নেটওয়ার্ক, মানে একটা জাল জাল ছড়িয়ে আছে একদম, যেখানে বাতাসপূর্ণ একদম টিউব লাইক স্ট্রাকচার, এবং প্রেজেন্ট ইন দ্য হিমোসিল। এখন প্রশ্ন জাগবে যে এটা কোথায় ভাসমান অবস্থায় থাকে, এটা প্রধানত হিমোসিলে ভাসমান অবস্থায় থাকে, এবং ইলাস্টিক, মানে বাড়লে বাড়বে আর কমলে কমবে। এবং আমরা যখন ডিসেকশন করি, তখন ডিসেকশন করলে একদম এটা হোয়াইট গ্লিসনিং একটা স্ট্রাকচার দেখা যায় এই ট্রাকিয়াকে, ঠিক আছে? এবং দেখো, ট্রান্সপোর্ট O2 অ্যান্ড CO2 উইদাউট পার্টিসিপেশন অফ দ্য সার্কুলেটরি সিস্টেম। তার মানে ট্রাকিয়া কি হেল্প করবে, অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহনে হেল্প করে সার্কুলেটরি সিস্টেমের কোনো রকম সাহায্য ছাড়াই।
সার্কুলেটরি সিস্টেমের কোনো রকম সাহায্য ছাড়াই এই ট্রাকিয়ার মধ্য দিয়ে O2 এবং CO2 পরিবাহিত হয়। এবং ট্রাকিয়া দেখো, ট্রাকিয়া প্রধানত ককরোচের দেহতে বা ইনসেক্টের দেহতে কত জোড়া থাকে? 3 পেয়ার্স প্রধানত আমরা ট্রাকিয়াকে দেখতে পাই, এবং এরা লার্জ এবং প্যারালাল হয়। ঠিক আছে, মানে এগুলো দেখো, এগুলো হচ্ছে মেন ট্রাকিয়া, সুতরাং লার্জ এবং প্যারালাল হয় এখানে আমরা দেখতে পাচ্ছি। এত ক্রিটিক্যাল ছবি মনে না রাখলেও চলবে। তাহলে উপরের দিকে যেটা আছে সেটা হচ্ছে ডরসাল, তাহলে ডরসাল পেয়ার, একদম বডির আপার সারফেসে যেটা আছে সেটা হচ্ছে ডরসাল পেয়ার। আবার নিচের দিকে যেটা আছে সেটা হচ্ছে ভেন্ট্রাল পেয়ার, তার মানে বডি আমরা যদি ধরি ওপরের দিকের এক জোড়া ট্রাকিয়া আছে, সুতরাং এটাকে আমরা বলছি ডরসাল পেয়ার। আবার নিচের দিকে বডির ভেন্ট্রাল সাইডে এক জোড়া ট্রাকিয়া আছে, তো এটাই হচ্ছে প্রধানত ভেন্ট্রাল পেয়ার। এবং তার সঙ্গে সঙ্গে বডির দু সাইডে, ল্যাটারাল সাইডে প্রধানত যেটা থাকে, তো সেটাকেই আমরা বলবো ল্যাটারাল। এবং কানেক্টেড বাই দ্য কমিসিয়র্স, মানে প্রত্যেকটা ট্রাকিয়া আবার কমিসিয়র দিয়ে কানেক্টেড থাকে। ঠিক আছে, কিউটিকুলার লাইনিং স্পাইরালি থিকনিং টু ফর্ম দ্য টিনিডিয়া, অর্থাৎ এই যে ট্রাকিয়া আছে, তো ট্রাকিয়ার মধ্যে আমি যেটা বলছিলাম যে দাগ দাগ অংশ আছে, তো এদের দেহ প্রধানত কিউটিকল দিয়ে তৈরি। তাহলে কিউটিকুলার লাইনিং স্পাইরালি থিকেন্ড টু ফর্ম দ্য টিনিডিয়া। ঠিক আছে, তাহলে এখানে দেখো কিউটিকুলার লাইনিং আছে, এটা স্পাইরালি থিকেন্ড হয়ে আছে, মানে এইভাবে পেঁচিয়ে আছে এবং পেঁচিয়ে গিয়ে যেটা তৈরি করছে, তো তার নামই হচ্ছে প্রধানত টিনিডিয়া। এবং লাইনিং ওভার দ্য টিনিডিয়া, টিনিডিয়ার উপরে যে লাইনিং থাকে তো তাকে বলা হয় ইনটিমা। সুতরাং এই যে টিনিডিয়া আছে, টিনিডিয়ার উপরে আবার কিউটিকুলার লাইনিং দিয়ে কভার থাকে, সফট কিউটিকুলার লাইনিং দিয়ে কভার থাকে, তো তাকেই আমরা বলবো ইনটিমা। ইনটিমা প্রধানত কি কাজে হেল্প করে? প্রিভেন্ট ট্রাকিয়া ফ্রম কোলাপসিং, ট্রাকিয়া যাতে চুপসে না যায়, অর্থাৎ এয়ার যদি বেরিয়ে যায় তাহলে তো ট্রাকিয়া চুপসে যেতে পারে, তাহলে সেটা যাতে না যায় সেই জন্য এই ইনটিমা এই কাজে সাহায্য করে। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয় টিনিডিয়া এবং ইনটিমা প্রধানত কাকে বলে। সুতরাং টিনিডিয়া হচ্ছে সার্কুলার লাইনিং স্পাইরালি থিকেন টু ফর্ম। ঠিক আছে, ট্রাকিয়ার ভিতরে যে কিউটিকুলার লাইনিং স্পাইরালি থিক হয়ে গেছে, তো তাকেই আমরা বলছি টিনিডিয়া। আর টিনিডিয়ার বাইরের দিকে যে কভারিং আছে, তো তাকেই আমরা বলছি ইনটিমা, রাইট? আচ্ছা, এবারে লাস্ট যে পোর্শন আছে ট্রাকিয়াল সিস্টেমে, তো সেটাই হচ্ছে ট্রাকিওলস। দেখো, ট্রাকিয়াল টিউব ব্রাঞ্চেস অ্যান্ড আলটিমেট ফাইনাল ব্রাঞ্চ টু ফর্ম দ্য ট্রাকিওল। তাহলে এই যে ট্রাকিয়াল টিউব আছে, এটা বিভিন্ন ব্রাঞ্চে পরিণত হয়েছে, এবং ফাইনাল যে ব্রাঞ্চ আছে, তো তাকেই আমরা বলছি ট্রাকিওলস, একদম ফাইনাল ব্রাঞ্চ। ঠিক আছে, একদম ফাইনাল ব্রাঞ্চ যেটা আছে, তো সেটাই হলো ট্রাকিওল। একটু ছবিটা দেখে নাও, ট্রাকিওল প্রধানত কাকে বলে। দেখো, এই যে অংশটা আছে এটা কিন্তু স্পাইরাকেল, সো দিস ইজ স্পাইরাকেল, রাইট? এবং এই যে অংশটা আছে এটাই হচ্ছে ট্রাকিয়া, এবং ট্রাকিয়ার বিভিন্ন ব্রাঞ্চিং হচ্ছে, মেন ব্রাঞ্চিং কিন্তু স্পাইরাকেল দিয়ে উন্মুক্ত হচ্ছে। এবং একদম শেষের যে অংশটা আছে, একদম ফাইনাল যে ব্রাঞ্চিং আছে, তো এই ফাইনাল ব্রাঞ্চিংকেই আমরা বলবো ট্রাকিওলস। এই যে ফাইনাল যে ব্রাঞ্চিং, তো এটাকেই বলা হয় ট্রাকিওলস। ঠিক আছে, এবং এই ট্রাকিওলসে দেখো কোনো রকম টিনিডিয়া এখানে থাকে না, নো টিনিডিয়া, কোনো টিনিডিয়া থাকে না, স্পাইরাল থিকেনিং থাকে না। সেই জন্য এখানে কোনো দাগ যেটা বলছিলাম যে দাগ থাকে, তো দাগটা মানে হচ্ছে টিনিডিয়া। তাহলে ট্রাকিওলসের মধ্যে কোনো টিনিডিয়া থাকে না, বাট লাইন্ড বাই এ প্রোটিন কল ট্র্যাকিন। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে ট্র্যাকিন আমরা কোথায় দেখতে পাবো? ট্রাকিয়াতে না ট্রাকিওলসে? অবভিয়াসলি ট্রাকিওলসে দেখতে পাবো। ট্রাকিয়াতে আমরা কি দেখতে পাবো? ট্রাকিয়াতে আমরা দেখতে পাবো টিনিডিয়া, এবং ইমপারমিয়েবল টু দ্য ওয়াটার। এই যে ট্রাকিন আছে সেটা ওয়াটারের প্রতি ইমপারমিয়েবল। সো অ্যাকচুয়ালি এটাই প্রধান, কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবং দেখো, মেকানিজম অফ রেসপিরেশন, রেসপিরেশন প্রসেস। রেসপিরেশন মানে কি? ইন্সপিরেশন এবং এক্সপিরেশন। ইন্সপিরেশন মানে অক্সিজেন নেওয়া, এবং এক্সপিরেশন মানে কার্বন ডাইঅক্সাইড ছেড়ে দেওয়া। দেখো, মেকানিজম অফ রেসপিরেশনে বলছে প্রথম এবং থার্ড পেয়ার্স অফ স্পাইরাকেল অলওয়েজ ওপেন। ভালো করে মাথায় রাখবে, ফার্স্ট অ্যান্ড থার্ড পেয়ার্স অফ স্পাইরাকেল। কতগুলো স্পাইরাকেল বলেছিলাম? 10 পেয়ার্স। তার মধ্যে প্রথম জোড়া এবং তৃতীয় জোড়া স্পাইরাকেল সবসময় খোলা থাকে, এবং বাকি রেস্ট 8 পেয়ার্স ওপেন ওনলি ডিউরিং ইন্সপিরেশন। তার মানে সবসময় কিন্তু দুটো পেয়ার খোলা থাকে, এবং বাকি যে আট জোড়া যে স্পাইরাকেল আছে সেটা কেবলমাত্র ইন্সপিরেশনের সময় খোলা থাকে, অর্থাৎ তারা যখন অক্সিজেন নিচ্ছে তখনই তারা খোলা থাকে। এবং দেখো, মোস্ট অফ দ্য কার্বন ডাইঅক্সাইড লিভস টু দ্য কিউটিকুলার কভারিং অফ দ্য বডি। তাহলে এখন মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কার্বন ডাইঅক্সাইড কিভাবে বেরোয়? অর্থাৎ ইনসেক্টের বাইরে যে কিউটিকুলার কভারিং আছে, তাদের দেহ যে কিউটিকল দিয়ে ঢাকা থাকে, আমরা প্রত্যেকে জানি এটা হচ্ছে ইনসেক্টের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। তো সেই কিউটিকুলার কভারিং অফ দ্য বডি দিয়ে প্রধানত কার্বন ডাইঅক্সাইড ডিফিউজড হয়,
এবং কার্বন ডাইঅক্সাইড ডিফিউজ মোর থ্রু দ্য কাইটিন দেন অক্সিজেন। তার মানে কাইটিন দিয়ে যে কার্বন ডাইঅক্সাইডের যে ডিফিউশন হয় সেটা কিন্তু অক্সিজেনের তুলনায় অনেক বেশি। ধরে রাখো এটা হচ্ছে একটা কাইটিনের কভারিং, তো এই কাইটিনের কভারিং দিয়ে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড প্রধানত ম্যাক্সিমাম এই কাইটিন কভারিং দিয়ে বের হয়ে যাচ্ছে, অতটা পরিমাণে কিন্তু অক্সিজেন যেতে পারছে না, এটা ডিফিউশন হচ্ছে। যখন দেহের মধ্যে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জমা হবে মেটাবলিক রিয়াকশনের ফলে, তাহলে এই CO2 বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাবে। সো দিস ইজ কল্ড অ্যাজ ডিফিউশন, রাইট? তাহলে কার্বন ডাইঅক্সাইড মেনলি এক্ষেত্রে কিউটিকুলার কভারিং অফ দ্য বডি দিয়ে জেনারেলি পাস হয়। এখন আমরা ইন্সপিরেশন দেখি। দেখো ইন্সপিরেশন প্রসেস মানে কীভাবে এরা অক্সিজেন নেয়। প্রথমেই এদের যে অ্যাবডোমিনাল মাসেলস আছে, অ্যাবডোমিনাল মাসেল রিল্যাক্স হয়ে যায়, অর্থাৎ এদের অ্যাবডোমেন বা উদর অংশে যে মাসেলস আছে সেটা প্রসারিত হয়, নট কন্ট্রাকশন, এবং ওপেন দ্য অ্যান্টেরিয়র 4 পেয়ার্স অফ স্পাইরাকল। আমি বলেছিলাম যে প্রথম জোড়া আর তৃতীয় জোড়া কিন্তু সবসময় খোলা থাকে। তাহলে এক্ষেত্রে বাকি যে দুটো জোর আছে, তাহলে সেই প্রথম ফার্স্ট পেয়ার্স অফ স্পাইরাকল ওপেন হয় এবং এয়ার রাসেস ইনটু দ্য ট্রাকিয়া। দেখো এক্ষেত্রে প্রথম 4 জোড়া স্পাইরাকল যখন ওপেন হচ্ছে তখন এয়ার কি হচ্ছে, ট্রাকিয়ার মধ্য দিয়ে প্রধানত ঢুকে যাচ্ছে। সো গ্যাসাস এক্সচেঞ্জ বিটুইন দ্য এয়ার ইন ট্রাকিয়া অ্যান্ড দ্য ডিজলভ গ্যাসেস ইন দ্য ট্রাকিয়াল ফ্লুইড। এই যে ট্রাকিয়া আছে, তো ট্রাকিয়ার মধ্যে প্রধানত ট্রাকিয়াল ফ্লুইড থাকে, এবং এই যে ট্রাকিয়াল ফ্লুইড যেটা, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে ফ্লুইড আছে, তাহলে এই যে ট্রাকিয়াল ফ্লুইড আছে সেই ট্রাকিয়া এবং ট্রাকিয়াল ফ্লুইডের মধ্যে প্রধানত গ্যাসাস এক্সচেঞ্জ হয়। আবার বলছি, যখন অক্সিজেন যখন ঢুকছে এটা ট্রাকিয়ার মধ্যে ঢুকছে, আবার ট্রাকিয়ার মধ্যে যে ফ্লুইড আছে ধরে রাখো সেখানে কিন্তু CO2 আছে, তার মানে গ্যাসাস এক্সচেঞ্জ হচ্ছে, ঠিক আছে? তাহলে এই যে গ্যাসাস এক্সচেঞ্জ হচ্ছে, সুতরাং এই যে ট্রাকিয়াল ফ্লুইড আছে, এই ট্রাকিয়াল ফ্লুইড কিন্তু বাড়তেও পারে অথবা কমতে পারে, রাইজ করতে পারে অথবা ফল করতে পারে। দেখো ট্রাকিয়াল ফ্লুইড তখন কখন এটা বাড়বে আর কখন এটা কমবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। যখন রেস্টিং কন্ডিশনে থাকে, অর্থাৎ যখন ইনসেক্ট যখন উড়ছে না, দ্য টিপ অফ দ্য ট্রাকিওল ফিল্ড উইথ ফ্লুইড, তখন ট্রাকিওলের যে টিপ আছে সেটা ফ্লুইড দিয়ে ফিল্ড হয়ে থাকে। সো অক্সিজেন ডিফিউজ স্লোলি থ্রু দ্য ফ্লুইড ইনটু দ্য বডি সেল। আরেকবার বিষয়টা বলছে, এখানে একটুখানি দেখে না, এটা খুব ভালোভাবে বোঝার আছে, অংশটা একটু দেখো। ধরে রাখো এটা হচ্ছে মাসেলস, ঠিক আছে? আর এখানে কি দেখতে পাচ্ছি, এখানে আমরা ট্রাকিউলস দেখতে পাচ্ছি এবং ট্রাকিউলসের মধ্যে ফ্লুইড আছে। তাহলে এই মাসেলস থেকে CO2 কি হচ্ছে, এখানে ফ্লুইডের মধ্যে যাচ্ছে। আবার দেখো অক্সিজেন কি হচ্ছে, মাসেলসের মধ্যে যাচ্ছে। কিন্তু যদি এই জায়গাতে যদি ফ্লুইডটা বেশি থাকে, মানে তরল পদার্থ জল যদি বেশি থাকে, তাহলে ডিফিউশন রেট কি হবে, এটা স্লো হবে, ঠিক আছে? কারণ লিকুইডের মধ্যে দিয়ে প্রধানত ডিফিউশন কম রেটে হয়, তাহলে ডিফিউশন রেট এক্ষেত্রে কী হবে, স্লো হবে। সুতরাং টিপ অফ দ্য ট্রাকিউল ফিল্ড উইথ ফ্লুইড। তো এটা হচ্ছে মাসেল, মানে হচ্ছে টিস্যু। মাসেল তো সবসময় কাজ করে, তাহলে যখন মাসেল যখন নর্মাল কন্ডিশন থাকে তখনও তো CO2 তৈরি হয়, তাহলে মাসেল থেকে CO2 কি হচ্ছে, এই ফ্লুইডের মধ্যে ঢুকে যাচ্ছে। আবার যেহেতু ট্রাকিয়ার মধ্যে দিয়ে অক্সিজেন ঢুকে গেছে, তাহলে ফ্লুইডে প্রচুর পরিমাণে অক্সিজেন বেশি আছে, তাহলে অক্সিজেন কি হচ্ছে, ডিফিউজ হয়ে এটা কিন্তু মাসেলসের মধ্যে চলে আসছে, কিন্তু তার যে রেট সেটা কিন্তু অনেক স্লো হচ্ছে। সো অক্সিজেন ডিফিউজ স্লোলি থ্রু দ্য ফ্লুইড ইনটু দ্য বডি সেল। কিন্তু যখন মেটাবলিজম অনেক বেশি থাকে, তার মানে ডিউরিং ফ্লাইট যখন এরা প্রধানত উড়ছে, তখন প্রচুর পরিমাণে মেটাবলিজম হচ্ছে, এই মাসেলসকে প্রচুর কাজ করতে হচ্ছে, এবং সেই সময় কি হয়, এই যে ফ্লুইড আছে এই ফ্লুইড তখন উইথড্র করে যায়। ধরে রাখো এটা হচ্ছে ট্রাকিউলস, এবং ট্রাকিউলসের মধ্যে প্রধানত ফ্লুইড কখন থাকে, যখন এরা নর্মাল সিচুয়েশনে আছে তখন কিন্তু ফ্লুইড আছে, ঠিক আছে? কিন্তু যখন তারা মেটাবলিজম করছে তখন এই ফ্লুইডটা তখন এটা কিন্তু উইথড্র হয়ে যায়, এবং তার ফলে কি হচ্ছে, ফ্লুইড উইথড্রল ফ্রম দ্য ট্রাকিউল ইনটু দ্য সারাউন্ডিং টিস্যু, এবং তার ফলে ইনক্রিজ দ্য সাপ্লাই অফ দ্য অক্সিজেন টু দ্য সেল। যেহেতু এখানে ফ্লুইড নেই, তাহলে অক্সিজেন ফ্রিলি এটা কিন্তু মাসেলসের মধ্যে ঢুকে যাবে, অত্যন্ত দ্রুত রেটে এই অক্সিজেন মাসেলসের মধ্যে ঢুকবে, ঠিক আছে? তাহলে এটাই প্রধানত মেটাবলিজমের যখন হচ্ছে, তো সেই সময় এইভাবে প্রধানত ইনসেক্ট তাদের রেসপিরেশন করে। এবার এক্সপিরেশন আমরা দেখবো। দেখো অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট, আমরা কি দেখেছিলাম, ইন্সপিরেশনে অ্যাবডোমিনাল মাসেল রিল্যাক্স হয়ে যায়, কিন্তু যখন এক্সপিরেশন হয়, কার্বন ডাইঅক্সাইড যখন বাইরে বের হয়, তখন কি হচ্ছে, অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট হচ্ছে। সো কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য ট্রাকিয়া, আমরা আগেই দেখেছি যে গ্যাসাস এক্সচেঞ্জ হচ্ছে, তাহলে কার্বন ডাইঅক্সাইড ট্রাকিয়ার মধ্যে ঢুকে যাচ্ছে, এবং যখন ট্রাকিয়ার মধ্যে কার্বন ডাইঅক্সাইড ঢুকছে এবং সেই কার্বন ডাইঅক্সাইডকে বাইরে বের করতে হবে, তখন কি হবে, অ্যাবডোমিনাল মাসেল কন্ট্রাক্ট হবে। সো কার্বন ডাইঅক্সাইড আউট থ্রু দ্য লাস্ট 6 পেয়ার্স অফ স্পাইরাকল। তার মানে অক্সিজেন যখন ফার্স্ট 4 পেয়ার্স অফ স্পাইরাকল দিয়ে ঢুকছে, তাহলে সেই সময় কি হচ্ছে, লাস্ট যে 6 পেয়ার্স অফ স্পাইরাকল আছে সেখান দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হচ্ছে। খুব সুন্দর মেকানিজম, কে করেছেন জানি না,
এই মেকানিজম, কিন্তু ফার্স্ট 4 পেয়ার্স অফ স্পাইরাকেল দিয়ে ইন্সপিরেশন হচ্ছে, আর লাস্ট 6 পেয়ার্স অফ স্পাইরাকেল দিয়ে কি হচ্ছে, এক্সপিরেশন হচ্ছে। আমরা জানি যে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রধানত দিন রাত তাদের রেসপিরেশন চলে, ইন্সপিরেশন এক্সপিরেশন চলছে, তো সেটাকে কন্টিনিউ করার জন্য কি হচ্ছে, লাস্ট 6 পেয়ার্স অফ স্পাইরাকেল দিয়ে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের হচ্ছে। তো এটাই হচ্ছে ট্রাকিয়াল সিস্টেম। প্রশ্ন যদি দেয় মেনলি এই জায়গা থেকেই প্রধানত কোয়েশ্চেন্স ঘোরাফেরা করে, তো এই অংশটা খুব ভালো করে পড়বে। এর সাথে সাথে আরও ডিফারেন্ট টাইপের রেসপিরেটরি অর্গ্যান আমরা আর্থ্রোপোডাতে দেখতে পাই। সেকেন্ড টাইপের যে রেসপিরেটরি অর্গান আছে সেটা হচ্ছে এয়ার স্যাক। দেখো এই যে ট্রাকিয়া আছে এবং ট্রাকিয়া ইনভ্যাজিনেট করে গেছে, করে গিয়ে একদম ভিতরের দিকে একটা স্যাক লাইক স্ট্রাকচার তৈরি করছে, সো দিস ইজ কল্ড অ্যাজ এয়ার স্যাক। সো সাম পার্ট অফ দ্য ট্রাকিয়া ডাইলেটেড টু ফর্ম দ্য এয়ার স্যাক। কোথায় আমরা দেখতে পাবো, বাটারফ্লাই, বিজ এবং গ্রাসহপার, প্রজাপতি, তার সঙ্গে সঙ্গে মৌমাছি এবং গঙ্গা ফড়িংয়ের মধ্যে আমরা এই এয়ার স্যাক দেখতে পাই, তাদের ট্রাকিয়ারই একটা মডিফিকেশন। এবং দেখো ইনটেগুমেন্ট, কোনো আর্থ্রোপোড আছে যারা ইনটেগুমেন্ট বা কিউটিকল দিয়ে প্রধানত রেসপিরেশন করে। আমরা জানি যে তাদের যে বডি ওয়াল আছে, ইনসেক্টের যে বডি ওয়াল আছে, তাদের এই বডি ওয়ালের সঙ্গে লেগে থাকে যে ছিদ্রটা, তো সেটাই হচ্ছে স্পাইরাকেল। এবং এই স্পাইরাকেল কিউটিকল, তো ইনটেগুমেন্ট বা কিউটিকলের মধ্য দিয়ে রেসপিরেশন করে লার্ভা অফ হাইমেনোপ্টোরা। হাইমেনোপ্টোরার যে লার্ভা, যেমন মাছি, তো তাদের লার্ভা প্রধানত কিউটিকলের সাহায্যে রেসপিরেশন করে। এবং আরেকটা স্পেশাল টাইপের রেসপিরেটরি অর্গান আছে, তো তাকে আমরা বলবো স্পাইরাকুলার গিল। তার মানে কি, এক্সটেনশন অফ দ্য কিউটিকল সারাউন্ড দ্য স্পাইরাকেল। এখানে দেখো, এখানে স্পাইরাকেল দেখতে পাচ্ছ, সুতরাং অসংখ্য স্পাইরাকেল, এবং কিউটিকল কি হচ্ছে, এই স্পাইরাকেলকে কভার করে যাচ্ছে। দেখো এটাকেই আমরা বলবো স্পাইরাকিউলার গিলস। এটা কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই, পিউপা স্টেজ অফ দ্য ফ্লাইজ অ্যান্ড দ্য বাটারফ্লাই। বাটারফ্লাইয়ের যে পিউপা স্টেজ, আমরা জানি যে বাটারফ্লাইয়ের পিউপাকে অনেকটা এরকম দেখতে লাগছে, ঠিক আছে। তাহলে তাদের যে তাদের পিউপার মধ্যে কিন্তু স্পাইরাকেল থাকে এবং সেই স্পাইরাকেল কভার্ড হয়ে থাকে যেটা দিয়ে, তো সেটাই হচ্ছে কিউটিকল, ঠিক আছে। সুতরাং স্পাইরাকুলার গিলস দিয়ে প্রধানত তারা রেসপিরেশন করে, কারা, পিউপা স্টেজ অফ দ্য ফ্লাইজ অ্যান্ড দ্য বাটারফ্লাই। মনে রাখবে তুমি জুলজি পড়ছো, সুতরাং প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপরে যেটা আছে সেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ প্ল্যাস্ট্রন অ্যান্ড সাইফন। প্ল্যাস্ট্রন অ্যান্ড সাইফন, ঠিক আছে। সেমি অ্যাকোয়াটিক যে প্রধানত রেসপিরেটরি মোড, এক্ষেত্রে প্ল্যাস্ট্রন এবং সাইফনের সাহায্যে রেসপিরেশন হয়। দেখো একটা মশার লার্ভাকে আমরা দেখতে পাচ্ছি, এবং সেই মশার লার্ভার মধ্যে প্রধানত ডিফারেন্ট টাইপের গিলস আছে। এই যে থোরাক্স যে অংশটা আছে, এই থোরাক্সের মধ্যে আমরা থোরাসিক গিলস দেখতে পাচ্ছি। আবার এই যে পোর্শনটা আছে অ্যাবডোমেন আছে, তো অ্যাবডোমেনের মধ্যে এই যে ব্রিসেলস লাইক আছে, তো এগুলোকেই আমরা বলছি অ্যাবডোমিনাল গিলস। এবং একদম নিচের দিকে টেলের দিকে যে পোর্শনটা আছে, তো সেটাই হচ্ছে সাইফন, ঠিক আছে। একদম মস্কুইটো লার্ভার এই যে লেজের দিকে যে পোর্শনটা আছে, তো সেটাই হলো সাইফন। সুতরাং সাইফন আমরা কোন ক্ষেত্রে দেখতে পাচ্ছি, লার্ভা অ্যান্ড পিউপা অফ দ্য মস্কুইটো। এদের যে পোস্টেরিয়ার এন্ড আছে, পিছনের দিকের যে অংশ আছে, সেটা প্রট্রুডিং অ্যাবভ দ্য ওয়াটার। তার মানে এই যে অংশটা আছে এটা জলের উপরের লেভেলে থাকে, এই রকমভাবে জলের উপরের লেভেলে এই প্ল্যাস্ট্রন অবস্থান করে। একটু ছবি আঁকছি, দেখো এরকম যে অংশটা আছে, তো এইভাবে জলের উপরের লেভেলে জাস্ট প্ল্যাস্ট্রন আছে, এবং লার্ভা একদম ভিতরের দিকে আছে, ঠিক আছে, জলের মধ্যে আছে। কিন্তু উপরের দিকের এই অংশতে প্রধানত আমরা সাইফনকে দেখতে পাচ্ছি, রাইট। তাহলে এই যে সাইফন, দেখো লার্ভা অ্যান্ড দ্য পিউপা অফ দ্য মস্কুইটো দ্য পোস্টেরিয়ার এন্ডে থাকে, সো প্রট্রুডিং অ্যাবভ দ্য ওয়াটার ফর রেসপিরেশন, মানে জলের উপরে প্রধানত এই সাইফনটা অবস্থান করে। এবং এখানে কিন্তু আমরা অ্যানাল অর কডাল গিল দেখতে পাই। দেখো এরা কিন্তু গিলসের সাহায্যেও রেসপিরেশন করে। থোরাক্সের মধ্যে আমরা গিল দেখলাম, অ্যাবডোমেনের মধ্যে গিলস দেখলাম, এবং অ্যানাল অর দ্য কডাল গিল, অর্থাৎ এদের লেজের দিকেও কিন্তু অ্যানাল অর কডাল গিল থাকে। আরও একবার বলছি যে মস্কুইটোর যে লার্ভা এবং পিউপা আছে, এরা প্রধানত সাইফন এবং তার সঙ্গে সঙ্গে ডিফারেন্ট টাইপের গিলসের সাহায্যে রেসপিরেশন করে। তো সাইফন প্রধানত এদের একদম পোস্টেরিয়ার এন্ডে থাকে, যেটা প্রট্রুডিং অ্যাবভ দ্য ওয়াটার ফর রেসপিরেশন, এবং বাকি যে অংশটা আছে এই যে থোরাক্স যেটা জলের ভিতরে থাকে, অ্যাবডোমেন যেটা জলের ভিতরে থাকে, এবং একদম লেজের যে বাকি অংশ আছে সেটাও কিন্তু জলের ভিতরে থাকে, এবং জলের মধ্যে যদি থাকে আমরা জানি সেটাই হচ্ছে গিলস বা ফুলকা। তাহলে অ্যানাল অর কডাল গিল, অ্যাবডোমিনাল গিল এবং থোরাসিক গিল, এই 3 ধরনের গিলস আমরা মস্কুইটো লার্ভাতে দেখতে পাই। এবং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নোট দেখে নাও, রেকটাল অর দ্য ট্রাকিয়াল গিল ইজ প্রমিনেন্ট ইন দ্য ড্রাগন ফ্লাই। আমরা যে ফড়িং দেখি, ফড়িং উড়ে বেড়ায়, ঠিক আছে, পুকুরের জলেতে দেখবে যে উড়ে বেড়ায় সেই ফড়িং, তো সেই ফড়িংয়ের মধ্যে আমরা দেখতে পাই রেকটাল ট্রাকিয়াল গিল।
রেকটাল ট্রাকিয়াল গিল প্রেজেন্ট ইন প্রধানত ড্রাগন ফ্লাইতে আমরা দেখতে পাই। সুতরাং আমরা তো সাইফন দেখলাম, এবার আমরা দেখব প্ল্যাস্ট্রন। দেখো এই যে ইনসেক্ট আছে দেখতে পাচ্ছ, সো থিন ফিল্ম অফ দ্য স্কেল আউটসাইড দ্য বডি সারফেস, এদের যে বডি সারফেস আছে তার বাইরের দিকে একদম একটা একদম থিন মানে পাতলা প্রধানত স্কিনের মতো অংশ থাকে এদের বডি সারফেসে। স্কেল যেটাকে আমরা বলছি আঁশ, একদম পাতলা আঁশের মতো বাইরের দিকে একটা কভারিং থাকে, তো তাকেই আমরা বলবো প্ল্যাস্ট্রন। সুতরাং হোল্ড এয়ার, এই যে প্ল্যাস্ট্রন আছে সেটা এয়ারকে ধরে রাখে। সো ইনসেক্ট স্টে ইন ওয়াটার ফর লং টাইম, তার মানে কি এদের যে বাইরের যে কভারিং আছে সেখানে এয়ার থাকে, অক্সিজেন থাকে সেই এয়ারের মধ্যে, এবং তার মানে কি এদের বাইরের দিকে, তাহলে প্ল্যাস্ট্রন প্রকৃতপক্ষে থিন ফিল্ম স্কেল, তার মানে এদের বডির বাইরের দিকে একটা স্কেল বা আঁশ থাকে, সেই আঁশের মধ্যে প্রধানত এয়ার ধরে রাখে এবং এয়ারের মধ্যে অক্সিজেন থাকে। তো এটাই প্রধানত ফাংশন অফ দ্য প্ল্যাস্ট্রন। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে ব্রিটল। তো বিটলের মধ্যে আমরা প্রধানত এই প্ল্যাস্ট্রন দেখতে পাই। বিটল মানে কি যে সমস্ত ইনসেক্টের প্রধানত কিউটিকালটা বাইরের কভারিংটা অনেক হার্ড হয়, তো সেটাই কিন্তু বিটলস। এবং দেখো ফিফথ টাইপের যে রেসপিরেটরি অর্গান আছে সেটা হলো ব্লাড গিল। বলছে ট্রাকিয়াল গিল রিপ্লেসড বাই দ্য ব্লাড গিল। আগে আমরা ট্রাকিয়াল গিল দেখেছি, তো ট্রাকিয়াল গিল আবার যখন চেঞ্জ হয়ে যাচ্ছে তো সেটা ব্লাড গিলে পরিণত হচ্ছে। ফাউন্ড ইন লার্ভা অফ দ্য ট্রাইকোপটেরাস অ্যান্ড দ্য টিউপিলিড। ঠিক আছে, কোথায় আমরা দেখতে পাবো? ট্রাইকোপটেরাস অ্যান্ড দ্য টিউপিলিডে দেখতে পাবো। ডেভেলপ রিজিয়ন ডিভাইড অফ দ্য ট্রাকিয়া, তার মানে এটা বডি ওয়াল আছে এবং বডি ওয়ালের যে সমস্ত জায়গাতে প্রধানত ট্রাকিয়া ডেভেলপ করে না, তো সেখানে কিন্তু ব্লাড গিল ডেভেলপ করে। এবং এই যে ব্লাড গিল মানে বডি ওয়াল, এই যে কিউটিকাল আছে সেটা প্রধানত এই ভিতরের দিকে চলে যাচ্ছে এবং এখানে কিছু ব্লাড ভেসেলস থাকে, রিচ ইন ব্লাড ভেসেল, এবং সেই জন্যই এটাকে আমরা বলবো ব্লাড গিল। কোথায় দেখতে পাবো? ট্রাইকোপটেরাস এবং টিপুলিডে আমরা দেখতে পাবো। এবং দেখো বুক গিল, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুক গিল, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রেজেন্ট ইন লিমুলাস অর দ্য কিং ক্র্যাব। তাহলে বুক গিল কোথায় আমরা দেখতে পাবো? লিমুলাস অর কিং ক্র্যাব বা রাজ কাঁকড়া বা জাইফোসিউরাতে দেখতে পাবো। কোথায় দেখতে পাবো? জাইফোসিউরাতে দেখতে পাবো। 5 পেয়ার্স অফ বুক গিল বিটুইন দ্য 9 to 13 বডি সেগমেন্ট। এখানে একটুখানি দেখে নাও, এটা হচ্ছে প্রধানত বুক গিলস। ঠিক আছে, তাহলে এই যে থোরাসিক রিজিয়ান আছে মানে 9 থেকে 13 যে সেগমেন্ট আছে রাজ কাঁকড়ার, তো তার 9 থেকে 13 সেগমেন্টের মধ্যে প্রধানত এই যে গিলস লাইক আমরা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, তো এটাকেই আমরা বলবো বুক গিল। এটাকে আমরা কি বলবো? বুক গিল। গিল মানে কি? অবভিয়াসলি সেটাকে কিন্তু জলেতে থাকতে হবে। যে অ্যানিম্যালসের মধ্যে গিলস থাকে তাকে কিন্তু অবভিয়াসলি জলে থাকতে হবে। তাহলে কতগুলো গিলস আমরা দেখতে পাচ্ছি? 5 পেয়ার্স অফ দ্য বুক গিল। কত পেয়ার? 5 জোড়া বুক গিল আমরা দেখতে পাচ্ছি, এবং প্রত্যেকটা গিলে 150 থেকে 200টা ল্যামেলা থাকে, অ্যারেঞ্জ লাইক পেজেস অফ বুক। তার মানে দেখো এটা যদি একটা গিল হয় তাহলে গিলের মধ্যে অন্তত 150 থেকে 200টা ল্যামেলা, এখানে আমি মাত্র কয়েকটা এঁকেছি কিন্তু এরকম 150 থেকে 200টা ল্যামেলা থাকে এবং প্রত্যেকটা ল্যামেলা রিচ ইন ব্লাড ভেসেল। সুতরাং এটাকেই আমরা বলবো বুক গিল। কার ক্ষেত্রে দেখতে পাবো? কিং ক্র্যাব বা জাইফোসিরাতে আমরা এই বুক গিল দেখতে পাবো। যখন আমরা বুক গিল পড়ছি তখন অবভিয়াসলি আমাদের মনে প্রশ্ন জাগে, তাহলে বুক লাংস আমরা কোন ক্ষেত্রে দেখতে পাবো? এগুলো কিন্তু প্রচুর পরীক্ষাতে কোয়েশ্চেন্স দেয়, বুক গিল, বুক লাংস। দেখো বুক লাংস প্রধানত স্করপিয়ন এবং স্পাইডারে আমরা দেখতে পাই। মডিফাইড বুক গিলস, এখানে বুক গিলস কিন্তু মডিফাই হয়ে গেছে। দেখো এই জায়গাতে আমরা বুক লাং দেখতে পাচ্ছি, মানে বই ফুসফুস দেখতে পাচ্ছি। দেখো এখানে কি আছে? বুক লাংস। কত সুন্দর এখানে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। তাহলে ইনসেক্ট প্রধানত জলেতে ছিল, কিন্তু যখন তারা ডাঙাতে এলো, মাইগ্রেশন যখন করছে, ঠিক আছে, অফ দ্য অ্যারাকনয়েডস অন ল্যান্ড, তখন কি হচ্ছে? এই যে বুক গিল যেটা ছিল, এই বুক গিল মডিফাই হয়ে কিসে পরিণত হচ্ছে? বুক লাংসে পরিণত হচ্ছে। বুক লাংস তাহলে কোন ক্ষেত্রে দেখতে পাবো? স্করপিয়ন এবং স্পাইডারের মধ্যে আমরা বুক লাংস দেখতে পাবো। এবং রেকটাল গিল ফাউন্ড ইন নিম্ফ অর দ্য নায়ার্ডস অফ দ্য ড্রাগন ফ্লাই। ড্রাগন ফ্লাইয়ের যে নিম্ফ থাকে, আমরা জানি যে ককরোচেরও কিন্তু নিম্ফ থাকে, নিম স্টেজ দেখা যায়। তাহলে ড্রাগন ফ্লাইয়ের যে নিম স্টেজ যেটা থাকে সেটা হচ্ছে নায়ার্ডস। তো নায়ার্ডসের মধ্যে আমরা রেকটাল গিলস দেখতে পাবো। এত যে বলছি তার মধ্যে কোনগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে বলে দেব, ঠিক আছে।
এবং দেখো এখানে আরও একটা অংশ আছে, তো সেটা হচ্ছে ব্রাকিওস্টেগাইটস। দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ব্রাকিওস্টেগাইটস। তো ব্রাকিওস্টেগাইটস কি ইন ক্রাস্টাসিয়া। ক্রাস্টাসিয়া মানে কারা? ক্রাস্টাসিয়া মানে শ্রিম্প, প্রন এবং ক্র্যাব, মানে ছোট ছোট চিংড়ি মাছ, বড় বড় চিংড়ি মাছ, তার সঙ্গে সঙ্গে কাঁকড়া। তো তাদের ক্ষেত্রে বলছে গিলস কভার্ড বাই এ প্লেট লাইক স্ট্রাকচার। তাদের যে গিলস আছে সেই গিলস একটা প্লেট লাইক স্ট্রাকচার দিয়ে কভার থাকে, তো তাকেই আমরা বলবো ব্র্যাকিওস্টেগাইটস। তাহলে ব্র্যাকিওস্টেগাইট কোনো রেসপিরেটরি অর্গান নয়, অ্যাকচুয়ালি গিলস যে প্লেট দিয়ে কভার থাকে, তো তাকেই আমরা বলবো ব্র্যাকিওস্টেগাইট। এবং ব্র্যাকিওস্টেগাইটের মধ্যে কিন্তু ব্লাড ভেসেলস থাকে। গিলস কাম ইন কন্ট্যাক্ট উইথ ওয়াটার, অবভিয়াসলি গিলসের মধ্যে জল আসে, তাহলে জল চলে এলো, তাহলে জলের মধ্যে কি থাকবে? জলের মধ্যে বিভিন্ন ফুড মেটেরিয়ালস প্লাস অন্যান্য গ্যাস প্রধানত জলের মধ্যে থাকে। এবং তার সঙ্গে সঙ্গে দেখো এরা গিলসের মধ্যে এই যে জলের মধ্যে কিন্তু অক্সিজেনও থাকে, ডিজলভ অক্সিজেনও থাকে। আর ব্র্যাকিও যে স্টেগাইট আছে তার মধ্যে কি থাকে? তার মধ্যে প্রধানত ব্লাড থাকে, তাহলে ব্লাডের মধ্যে প্রধানত CO2 থাকে। তাহলে জলেতে যে ডিজলভ যে অক্সিজেন আছে সেটা গিলস থেকে ব্র্যাকিওস্টেগাইটে চলে যায়। আবার ব্র্যাকিওস্টেগাইটসের মধ্যে যে ব্লাড আছে তার মধ্যে যে CO2 আছে সেটা আবার গিলস দিয়ে সেটা কিন্তু আবার বাইরে বের হয়ে যায়। So have the blood vessels এবং gills come in contact with water, gaseous exchange occurs between the brachiostegite and the gills. ব্র্যাকিওস্টেগাইট এবং গিলসের মধ্যে প্রধানত গ্যাসাস এক্সচেঞ্জ হয়। তো এখানে একটা ছবি দেওয়া আছে, দেখো এদের যে বাইরের দিকে যে কভারিং আছে তো সেটাই প্রধানত একদম ক্যারাপেস কভারিং প্রধানত থাকবে। এবং ক্যারাপেসের এই যে যেখানে গিলস আছে, গিল যে চেম্বার আছে, এই গিল চেম্বারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অসংখ্য গিলস আছে। আবার গিলস যে স্পেশাল প্লেট দিয়ে ঢাকা থাকে, সো দিস ইজ কল্ড অ্যাজ ব্র্যাকিওস্টেগাইট। তো এটাকেই আমরা কি বলবো? ব্র্যাকিওস্টেগাইটস, রাইট? সুতরাং আর্থ্রোপোডার যে রেসপিরেশন আছে, মনে রাখবে সিলেবাসে দেওয়া আছে আমাদের আর্থ্রোপোডার রেসপিরেশন। তো আর্থ্রোপোডার রেসপিরেশনে মেনলি তোমাদের এই অংশগুলোই পড়তে হবে। তবু আমি তোমাদেরকে বলে দিচ্ছি ইম্পর্টেন্ট পোর্শনগুলো একটু বলে দিচ্ছি, যেমন বুক, লাংস কোন ক্ষেত্রে আমরা দেখতে পাই? স্করপিয়ন এবং স্পাইডার। এবং তার সঙ্গে সঙ্গে দেখো মোড অফ রেসপিরেশন, এই যে পোর্শনটা আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোড অফ রেসপিরেশন। এর সাথে সাথে দেখো এই যে ট্রাকিয়ার যে সিস্টেম যেটা বললাম, ট্রাকিয়াটা কিন্তু টোটাল পড়তে হবে। আমি একদম সেই অংশগুলো প্রথমত মেনশন করেছি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো স্পাইরাকেলের যে পজিশন আছে সেটা পড়বে, ঠিক আছে? 10 পেয়ার্স অফ অ্যাপারচার্স কোথায় থাকে, ঠিক আছে? এই যে পোর্শনটা আছে দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে আরও একটা অংশ আছে, দেখো যেটা বলছিলাম যে ট্রাকিয়ার যে পোর্শনটা আছে, যেমন টিনিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে দেখো এই অংশটা, এই যে টিনিডিয়া আছে, তো টিনিডিয়া এবং তার সাথে সাথে ইন্টিমা, ঠিক আছে? টিনিডিয়া এবং তার সঙ্গে সঙ্গে ইন্টিমা। এবং ট্রাকিওলসের মধ্যে কি থাকবে? ট্রাকিওলসের মধ্যে ট্রাকিন থাকে, ঠিক আছে? ট্রাকিওলসের মধ্যে ট্রাকিন থাকে। এবং ইনসেক্টের যে রেসপিরেশন যেটা হয়, দেখো যখন মেটাবলিজম যখন বেশি হয় তখন তারা কিভাবে রেসপিরেশন করছে, এই অংশটা প্রধানত ফোকাস করতে হবে। এবং এরপরে যে রেসপিরেটরি অর্গ্যান যেটা, দেখো এই যে পোর্শনটা আছে প্ল্যাস্ট্রন এবং সাইফন, সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্ল্যাস্ট্রন অ্যান্ড সাইফন কোন ক্ষেত্রে দেখতে পাই? প্ল্যাস্ট্রন অ্যান্ড সাইফন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এখানে আরও যে অংশটা ইম্পর্টেন্ট আছে সেটা বলছে এই যে বুক গিলস আর বুক লাংস, এই যে 6 নাম্বার যে অংশটা আছে বুক গিলস এবং বুক লাংস, দিস ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং কনসেপশন রাখতে হবে ব্র্যাকিওস্টেগাইটস সম্পর্কে, অর্থাৎ এই যে ব্র্যাকিওস্টেগাইটস আছে তো সেই ব্র্যাকিওস্টেগাইটসের যে কনসেপশন, এই কনসেপশন ক্লিয়ার রাখতে হবে কোন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে দেখো ক্রাস্টাসিয়া মানে কি? ক্রাস্টাসিয়া মানে শ্রিম, প্রন এবং ক্র্যাব। অর্থাৎ এই নোটসের মধ্যে প্রধানত যে অংশগুলো আবার লিখেছে, যদি তোমাকে বলা হয় যে ক্রাস্টাসিয়া গ্রুপের অর্গানিজম কোনগুলো, তখন পরীক্ষার সময় আবার তোমার অসুবিধা হবে, ঠিক আছে? তো সেই জন্য এখানে কিন্তু লিখে দেওয়া আছে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। শ্রিম্প, প্রন এবং ক্র্যাব এরা কিন্তু ক্রাস্টাসিয়া, রাইট? আর্থ্রোপোডার মধ্যে ক্রাস্টাসিয়া গ্রুপের মধ্যে তাহলে কি থাকবে? শ্রিম্প, প্রন এবং ক্র্যাব। এবং যারা ব্রাকিওস্টেগাইট এবং গিলসের সাহায্যে রেসপিরেশন করে, এরা কোথায় থাকে? এরা জলে থাকে। তাহলে জলে থাকলে তাদের মেন রেসপিরেটরি অর্গান কি? গিলস। গিলসের কভারিংকে কি বলবো আমরা? ব্রাকিওস্টেগাইট। ব্রাকিওস্টেগাইটের মধ্যে কি থাকবে? ব্লাড ভেসেলস থাকবে। গ্যাসেস এক্সচেঞ্জ কি হবে? গিলস এবং ব্রাকিওস্টেগাইটের মধ্যে গ্যাসেস এক্সচেঞ্জ হবে। দ্যাটস ইট। তাহলে আর্থ্রোপোডার রেসপিরেশন আমরা কমপ্লিট করলাম। আবার বলছি এই যে বিভিন্ন টপিকস আমি যেগুলো তোমাদের সঙ্গে এখন থিওরিটিক্যালি আলোচনা করছি, এমসিকিউ তৈরি হলেই আমি আবার এমসিকিউ নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব, যাতে একদম কমপ্লিট প্রিপারেশান হয়ে যায়। এইভাবে প্রিপারেশানটা এই কারণের জন্যই দিচ্ছে, কারণ অ্যাকর্ডিং টু আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী এসএসসি এক্সামিনেশান হয়তো নিয়মিত হবে। সেকেন্ড এসএলএসটির
এই যে জটটা একটু কেটে যাক, তারপরে আমি তোমাদের ব্যাচ শুরু করব। তোমরা অনেকেই আমাকে বলছো যে ব্যাচ কবে থেকে শুরু হবে, তো সেটা আমি শুরু করব। তো আমার চ্যানেলে প্রধানত আমি 9-10 লেভেলের বায়োলজিক্যাল সায়েন্স এসএলএসটির প্রধানত আলোচনা করেছি। 11-12 লেভেলের খুব বেশি আলোচনা করিনি, সেই জন্য একদম জুলজি দিয়ে শুরু করছি। আমার যে সাবজেক্ট জুলজি, তো জুলজি দিয়েই আলোচনা শুরু করছি। অলরেডি রিপ্রোডাকশন ইন প্রোটোজোয়া, পলিমরফিজম ইন সাইফোনোফোরা আমরা কমপ্লিট করে ফেলেছি, এবং আজকে আমরা পড়লাম রেসপিরেশন ইন আর্থ্রোপোডা, এবং পরের দিন আমরা আলোচনা করব নার্ভাস সিস্টেম অ্যান্ড গ্যাস্ট্রোপোডা, এবং তারপরের ক্লাসে ওয়াটার ভাস্কুলার সিস্টেম ইন স্টারফিশ। তাহলে এই যে ইনভার্টিব্রেটের যে স্পেশাল ফিচার্স আছে আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো 9-10 লেভেলের সিলেবাসের সঙ্গে সবসময় কম্পেয়ার করে পড়বে। কারণ কি? কারণ তোমরা দুটো লেভেলেই এক্সামিনেশান দেবে, 9-10 লেভেল এবং পিজি লেভেলে, যার যেরকম সুবিধা হবে তো সেইভাবে এক্সামিনেশান দেবে। অবভিয়াসলি ম্যাক্সিমাম অলমোস্ট আমার মনে হয় 95% স্টুডেন্ট 9-10 লেভেল এবং পিজি লেভেল দুটো লেভেলেই তারা এক্সামিনেশান দেবে, এবং সেই কারণের জন্য সবসময় সিলেবাস এরকম হাতের কাছে সিলেবাস রাখবে, একদম সিলেবাস কিন্তু কম্পেয়ার করে পড়বে 9-10 লেভেলের সঙ্গে পিজি লেভেলের, এবং যেগুলো ম্যাচ করে যাবে সেগুলো পড়বে, তার সঙ্গে সঙ্গে স্পেশাল যে অংশ আছে সেগুলো পড়বে। যেমন ইনভার্টিব্রেটের যে পোর্শন, ক্লাসিফিকেশন অফ মেজর ফাইল আপ টু সাব ক্লাস উইথ এক্সাম্পল, এটা 9-10 লেভেলেও আছে, পিজি লেভেলে আছে। এর জন্য এক্সট্রা করে কোনো নোটস পড়ার দরকার নেই। কিন্তু ইনভার্টিব্রেটের যে স্পেশাল ফিচার্স আছে, 9-10 লেভেলে টোটালি ডিফারেন্ট টপিক আছে, আর পিজি লেভেলে কিন্তু টোটালি ডিফারেন্ট টপিক আছে। তাহলে 9-10 লেভেলের টপিকগুলো একটু হিউজ, একটু বেশি আছে, আর পিজি লেভেলে তুলনামূলকভাবে ছোট ছোট টপিক আছে, কিন্তু মডার্ন টপিক আছে। ঠিক আছে, তো সেগুলো আমি আলোচনা করছি অলরেডি। 9-10 লেভেলের এই স্পেশাল ফিচার্স আমি অলরেডি আলোচনা করেছি আমার চ্যানেলে। তো পিজি লেভেলের টপিক আমার আলোচনা করা হয়নি। তোমরা অনেকেই দীর্ঘদিন ধরে আমাকে বলছো যে পিজি লেভেলে স্যার নোটস তৈরি করুন, তার সঙ্গে সঙ্গে এগুলো সম্পর্কে আলোচনা করুন। সেই জন্য আমি একদম পিজি লেভেল আমি শুরু করেছি, জুলজি দিয়েই শুরু করেছি। ধীরে ধীরে বোটানি, ফিজিওলজি আলোচনা করব। এবং যেটা বলছিলাম যে এতদিন আমি যে ব্যাচ শুরু করছি না, তার মানে এটা নয় যে আমি বসে আছি। আমি পিজি লেভেলের যে অংশগুলো আছে সেই অংশগুলোর আমি নোটস তৈরি করছি, সেগুলো আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। তো যাই হোক, আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের প্রত্যেককে অনেক অনেক শুভকামনা জানাই।